সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। সবাইকে ঈদ পরবর্তী ঈদের শুভেচ্ছা রইল। তোমাদের ঈদের পরে আবারও আমরা প্রথম বর্ষের ক্লাস শুরু করতে যাচ্ছি। নিশ্চয় আমাকে তোমরা চিনো, আমি নুরুল ইসলাম, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ। আজকে তোমাদের নতুন একটা টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হলো নিউটনিয়ান বলবিদ্যা। নিউটনিয়ান বলবিদ্যা তোমাদের নতুন সিলেবাস, অর্থাৎ ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষার যে সিলেবাস আছে সেখানে ইনক্লুড করা আছে। এখন আমি সেই নিউটনিয়ান বলবিদ্যা সম্পর্কে তোমাদিগকে আজকে কিছু আলোচনা করব। আমরা সাধারণত বলবিদ্যার আগে যে কথাটা নিয়ে আলোচনা করি সেটা হলো গতিবিদ্যা। গতি সৃষ্টি হতে হলে বলের প্রয়োজন। এখন গতিবিদ্যা কি? আমরা গতিবিদ্যা নামক যে অধ্যায়টা আলোচনা করেছি, মূলত সেখানের যে আলোচনা বস্তুর উপর বলের ক্রিয়া নিয়ে পদার্থবিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হয় বলবিদ্যা। এখন এই বলবিদ্যা আমরা দুভাগে ভাগ করি, একটা হলো গতিবিদ্যা আর একটা হলো স্থিতিবিদ্যা। গতিবিদ্যায় আলোচনা করা হয় গতিশীল বস্তুর উপর বলের ক্রিয়া নিয়ে, আর স্থিতিবিদ্যায় আলোচনা করা হয় স্থির বস্তুর উপর বলের ক্রিয়া নিয়ে। তাই গতিবিদ্যাকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো চলবিদ্যা আর একটা হলো স্মৃতিবিদ্যা। চলবিদ্যা আর স্মৃতিবিদ্যা, তার মধ্যে ডিফারেন্সটা হলো গতিশীল বস্তুর উপর বল এবং বস্তুর গতি নিয়ে যদি আলোচনা করা হয় তখন সেটা হলো গতিবিদ্যা। আর স্মৃতিবিদ্যা হলো বস্তুর গতি নিয়ে আলোচনা করা হবে কিন্তু বল নিয়ে কোনো আলোচনা করা হবে না, সেটা হলো স্মৃতিবিদ্যা। তাহলে এই গতি নিয়ে আলোচনা করা হয়েছে বাট বল নিয়ে আলোচনা করা হয়নি, সেই অধ্যায় ছিল তোমাদের গতিবিদ্যা। আজকে আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করব সেটা হলো তাহলে নিউটনিয়ান বলবিদ্যা, যার অপর নাম হলো কি চলবিদ্যা। তার মানে আমরা বল নিয়েও আলোচনা করব, প্লাস বলের ক্রিয়ায় বস্তু যে গতিপ্রাপ্ত হবে সেই গতি নিয়েও আমরা কি করব, আলোচনা করব। সে আলোচনার শুরুতেই আমরা যে কথাটা বলি সেটা হলো কি নিউটনিয়ান মেকানিক্স। এটা কি? নিউটনিয়ান বলবিদ্যাটা কি? মূলত বিজ্ঞানী নিউটন বস্তুর বর, গতি এবং ত্বরণের মধ্যে একটি সম্পর্ক নিয়ে আলোচনা করেন। সেই আলোচনার প্রেক্ষিতে তিনি কতগুলো সূত্র প্রদান করেন, সেই সূত্রগুলোকে আমরা বলি গতিসূত্র। এই অধ্যায়ে আমরা গতিসূত্র আলোচনা করব, তার পাশাপাশি আলোচনা করব বস্তুর ঘূর্ণন গতি নিয়ে আলোচনা করব, বস্তুর উপর ক্রিয়াশীল টর্ক নিয়ে আলোচনা করব, আমরা আলোচনা করব ব্যাংকিং নিয়ে এই অধ্যায়ে, ইত্যাদি আলোচনায় থাকবে। প্রথমে আমরা তাহলে আসি কোনো বস্তুর স্থির বা গতিশীল। স্থির বা গতিশীল, এখন এই স্থির বা গতিশীল বস্তুর উপর যদি আমরা এমন একটা কিছু প্রয়োগ করি যাতে তার অবস্থার কী হয়, পরিবর্তন হয়। যেমন একটা গতিশীল বস্তু, সেই গতিশীল বস্তুটাকে যদি আমরা স্থির অবস্থানে আনতে চাই, তাহলে মনে করো একটা রিক্সা যাত্রী নিয়ে গতিশীল অবস্থায় আছে। এখন তুমি যদি ওই রিক্সাটাকে থামাতে চাও তাহলে তোমাকে তোমার দেহ থেকে কিছু একটা কী করতে হবে, প্রয়োগ করতে হবে। তোমার দেহ থেকে কিছু একটা প্রয়োগ করে তার গতির পরিবর্তন করবা, অথবা তুমি তাকে থামাবা। অথবা একটা ফুটবল স্থির অবস্থায় আছে, এখন তুমি যদি ওই ফুটবলটাকে তোমার দেহ থেকে কিছু একটা দিয়া
একটা লাথি মারো, তখন ফুটবলটা নিশ্চয়ই গতিপ্রাপ্ত হবে। এখন প্রশ্নটা হলো, গতিশীল অবস্থায় থাকা রিকশার উপর কি প্রয়োগ করলাম আমি যাতে সে তার গতির পরিবর্তন করলো, অথবা স্থির ফুটবলটা স্থির অবস্থায় ছিল, তাতে যখন আমি কিছু একটা প্রয়োগ করলাম তখন ওই ফুটবলটা আমি যখন একটা লাথি দিলাম তখন ফুটবলটা কী প্রাপ্ত হলো? গতিপ্রাপ্ত হলো। তাহলে আমি কি প্রয়োগ করলাম? এই কিছু একটা প্রয়োগ করার পর তাদের যে অবস্থার পরিবর্তন হলো, অবস্থানের পরিবর্তন হলো, গতির পরিবর্তন হলো, ওই কিছু একটাকেই ফিজিক্সের ভাষায় বলা হয় কি? বল। তাহলে বল আসলে কি? বল যা বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটায়, অথবা যা প্রয়োগ করে কোনো বস্তুর স্থির বস্তুকে গতিশীল, অথবা গতিশীল বস্তুকে আমরা কি করতে পারি? স্থির অবস্থায় আনতে পারি, তাকে বলা হয় কি? বল। এই বল নিয়ে আলোচনা করতে গেলে আমাদের সর্বপ্রথম যে জিনিসটা জানতে হয় সেটা হলো জড়তা। তাহলে এখন জড়তা কি? খেয়াল করে দেখো তো, ছোটোবেলায় আমরা বলতাম জড়তা কি, এটা ক্লাস 9-10-এ পড়ে আসছো। জড়তা বলা হয় কোনো বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতাকে বলা হয় কি? জড়তা। তার মানে স্থির বস্তু স্থির অবস্থায় থাকতে চায়, গতিশীল বস্তু গতিশীল অবস্থায় থাকতে চায়। এই থাকতে চাওয়ার প্রবণতাই হলো কি? জড়তা। তাহলে এই জড়তার পরিমাপ কি? জড়তার পরিমাপ হচ্ছে বস্তুর ভর। জড়তার পরিমাপ কি বললাম? বস্তুর ভর। তার অর্থটা কি? আমরা বলতে পারি একটি ক্ষুদ্র ভরের বস্তু আর একটি বিশাল ভরের বস্তু। এখন তোমরা নিজেরা চিন্তা করে দেখো তো, কোন বস্তুকে সহজে সরানো যাবে? নিশ্চয়ই ক্ষুদ্র ভরের বস্তুকে, কারণ তার জড়তা কম। আর বৃহৎ ভরের বস্তুটাকে যদি সরাতে চাও তাহলে কি হবে? সেটা সরতে চাইবে না, সেটাকে বিভিন্ন কলা কৌশলে অথবা অতিরিক্ত বল প্রয়োগ করে তাকে কি করতে হবে? সরাতে হয়। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? জড়তা হচ্ছে মূলত কার? বর এর পরিমাপ হচ্ছে কি? জড়তা। তার মানে বর যত বেশি জড়তা তত বেশি। তাই কোনো বস্তুর জড়তার সৃষ্টি হয় মূলত কার কারণে? বরের কারণে। তাই কোনো কোনো সময় আমরা ওই বরটাকে বলি কি বর? জাড্য বর। এক্ষেত্রে আমরা যে বললাম জড়তা, এই জড়তাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটি হলো স্থির জড়তা, আর একটা হলো গতি জড়তা। স্থিতি জড়তা কি? স্থিতি জড়তা হলো স্থির বস্তু স্থির অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতা। যেমন আমার এই ডাস্টারটা স্থির অবস্থায় আছে, আমার ডাস্টারটা যদি স্থির অবস্থায় থাকে, এর চিরকাল স্থির অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটাই হলো কি? স্থিতি জড়তা। এটার উদাহরণ কি? যেমন আমরা বলি, সহজ উদাহরণ ক্লাস 9-10 যেটা পড়ে আসছো, যে একটি গাড়ি স্থির অবস্থায় আছে, একজন যাত্রী যখন সিটে বসা থাকে তখন গাড়ি যখন যাত্রা শুরু করে তখন যাত্রী কোন দিকে হেলে পড়ে? নিশ্চয়ই তোমরা বুঝে গেছো, পেছন দিকে হেলে পড়ে। কেন? যখন তিনি স্থির অবস্থায় ছিলেন তখন গাড়িও স্থির অবস্থায় ছিল, ফলে গাড়ি যখন চলতে শুরু করলো গাড়ি গতিপ্রাপ্ত হয়েছে, কিন্তু যাত্রী কি হয় নাই? গতিপ্রাপ্ত হয় নাই, ফলে যাত্রী কোন দিকে হেলে পড়লো? পেছন দিকে। ঠিক তদ্রূপ গতি জড়তা হলো কি? গতিশীল বস্তু গতিতে থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটাই হলো কি? গতি জড়তা। ওখান থেকে আমরা বলতে পারি গাড়ি যখন চলতে শুরু করলো তখন যাত্রী এবং গাড়ি উভয়ই গতিবেগ প্রাপ্ত হয়েছে। উভয়ই গতিবেগ প্রাপ্ত হওয়ার পর যখন গাড়ি ব্রেক কষবে তখন গাড়ি থামলো, কিন্তু ব্যক্তিকে থামলো না। যাত্রী তখন কোন দিকে হেলে পড়ে? সামনের দিকে হেলে পড়ে। তার কারণটা কি? তার কারণটা হলো যাত্রী তখনও কি বেগে আছে? ওই তার আদি বেগে, অর্থাৎ গাড়ি যে বেগে গতিশীল ছিল সে বেগেই তার দেহে আছে, ফলে সামনের দিকে সে কি? হেলে পড়ে। তাহলে এভাবে তোমরা স্থিতি জড়তা এবং গতি জড়তার কি শিখবা? উদাহরণগুলো শিখে ফেলবা ব্যাখ্যা সহ।
কারণ কোনো কোনো সময় আমরা অনুধাবনমূলক প্রশ্ন দিই। যেমন তোমাকে বলতে পারি আমি অনুধাবনমূলক প্রশ্ন, সেটা কি, ঘোড়দৌড় প্রতিযোগিতায় যে ঘোড়ার যিনি আরোহী তিনি উপরের দিকে লাফ দিলে আবার কিছুক্ষণ পর কোথায় পড়ে, ঘোড়ার পিঠের উপর পড়ে। তাহলে এটি কি জড়তার উদাহরণ এবং কেন এই ঘটনা ঘটে নিজেরা একটু কী করবা, ব্যাখ্যা করবা। ওকে, এখন আমি তোমাদিগকে বল নিয়ে আলোচনা করতেছিলাম। সেই বল কাকে বললাম, যে যা বস্তুর উপর ক্রিয়া করে বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটায়, তার নামটাই কি বলছিলাম, বল। এই বল আবার মৌলিক বল আছে। মৌলিক বল কি? মৌলিক বল হলো যে বল অন্য কোনো বল থেকে সৃষ্টি হয় নাই, বরং পৃথিবীর অন্যান্য বল যে সকল বল থেকে কী হয়েছে, সৃষ্টি হয়েছে, তাদেরকে আমরা বলি মৌলিক বল। এই মৌলিক বল হলো কয়টি? 4টি। মৌলিক বল কয়টি? 4টি। 1 নম্বর হলো মহাকর্ষ বল, লিখে রাখতে পারো তোমরা। মৌলিক বল 4 ধরনের। 1 নম্বর কি বললাম? 1 নম্বর বললাম মহাকর্ষ বল। মহাকর্ষ বল। 2 নম্বর তাড়িৎ চৌম্বক বল। তাড়িৎ চৌম্বক বল। 3 নম্বর কি বলবো? দুর্বল নিউক্লিয় বল। নিউক্লিয় বল। 4 নম্বর সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল। তাহলে আমরা কি বুঝলাম? মৌলিক বল কয় ধরনের? 4 ধরনের। মহাকর্ষ বল, তাড়িৎ চৌম্বক বল, দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল। এবার আসি, মহাকর্ষ বল, তাড়িৎ চৌম্বক বল, দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল, তাদের মধ্যে কোনটি সবচেয়ে বেশি শক্তিশালী? সবচেয়ে বেশি শক্তিশালী বল হলো সবল নিউক্লিয় বল। তারপর তার চেয়ে কম শক্তিশালী হলো তাড়িৎ চৌম্বক বল। তার চেয়ে কম শক্তিশালী হলো দুর্বল নিউক্লিয় বল। আর সবচেয়ে দুর্বল হলো মহাকর্ষ বল। তাহলে আমাদেরকে যদি অবজেক্টিভ দেওয়া হয় বলের ক্রিয়া অনুসারে, অর্থাৎ সবলতার বিচারে, তাহলে সাজাও দেখি। তাহলে সাজালে কী হবে? 1 নম্বরে কী দাঁড়াবে? সবল নিউক্লিয় বল। 2 নম্বরে কী দাঁড়াবে? তাড়িৎ চৌম্বক বল। 3 নম্বরে কী দাঁড়াবে? দুর্বল নিউক্লিয় বল। আর 4 নম্বরে কী দাঁড়াবে? মহাকর্ষ বল। আবার যদি দুর্বলতার দিক দিয়ে যদি আমরা ক্রমানুসারে সাজাই, তাহলে সবচেয়ে দুর্বল হলো কি? মহাকর্ষ বল। তারপর দুর্বল নিউক্লিয় বল, তারপর তাড়িৎ চৌম্বক বল, তারপর সবল নিউক্লিয় বল। এখন তোমরা একটা কাজ করতে পারো, যে সবাই প্রশ্ন লিখো। প্রশ্নটা হলো মৌলিক বলসমূহের বৈশিষ্ট্য লিখো। মৌলিক বলসমূহের কী লিখো? বৈশিষ্ট্য লিখো। মৌলিক বলসমূহের বৈশিষ্ট্য আমি 1 নম্বর বলি। মনে করো মহাকর্ষ বল। সবচেয়ে দুর্বল বল কি? মহাকর্ষ বল। এই মহাকর্ষ বল কাকে বলে? আমরা বলেছি যে মহাকর্ষ বল হচ্ছে মহাবিশ্বের 2টি বস্তুকণা একে অপরকে যে বলে আকর্ষণ করে তাকে বলা হয় কি? মহাকর্ষ বল। তার মানে মহাবিশ্বের যে কোনো 2টি বস্তুকণা একে অপরকে যে বলে আকর্ষণ করে তার নামটাই কি বলছি? মহাকর্ষ বল। তাহলে এই মহাকর্ষ বল পৃথিবী এবং সূর্যের মধ্যে হতে পারে, পৃথিবীর উপরস্থ আম গাছের 2টি আমের মধ্যে হতে পারে, আমি আর এই যে হোয়াইট বোর্ড তার মধ্যে আকর্ষণ বল হতে পারে, পৃথিবীর যে কোনো 2টি বস্তুকণা। এই 2টি বস্তুকণার মধ্যে যে আকর্ষণ বল, এটি হলো কি বল? মহাকর্ষ বল। এটি কি বললাম? সবচেয়ে দুর্বল বল। 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটি অনলি আকর্ষণধর্মী। তাহলে গুরুত্বপূর্ণ টপিকস হলো কি? মহাকর্ষ বল আকর্ষণধর্মী না বিকর্ষণধর্মী? তাহলে নিশ্চয়ই বুঝে গেছে মহাকর্ষ শুধুমাত্র একটি আকর্ষণধর্মী বল।
এই মহাকর্ষ বল এর এত যে এটা খুব দুর্বল। তার মানে আমরা যদি বলি সবল নিউক্লিয় বলকে যদি 1 নিউটন বিবেচনা করো, তাহলে মহাকর্ষ বল এই সবল নিউক্লিয় বলের তুলনায় কত গুণ কম শক্তিশালী? 10⁻⁻41 নিউটন। চিন্তা করে দেখো, এটি এতই দুর্বল যে এটি তুমি সহজে কি করতে পারবে না, অনুভব করতে পারো না। অনুভবযোগ্য হয় যখন একটি গ্রহ নক্ষত্রের সাথে এটি হয়। যেমন তুমি উপরের দিকে লাফ দিলে আবার কোথায় পড়ো? ভূমিতে ফিরে এসো। তার কারণটা কি? পৃথিবী তোমাকে একটা বলে নিজের দিকে টানে। ওই পৃথিবী যে বলে তোমাকে নিজের দিকে টেনে নিচ্ছে, যার কারণে আমরা উপরে লাফ দেওয়ার পরেও উপরের দিকে গতিশীল হতে পারতেছি না, নিচে পড়ে যাচ্ছি। সেটাই হলো কি? মহাকর্ষ বল। তাহলে মহাকর্ষ বলটা এক্ষেত্রে কি? অনুভবযোগ্য। কিন্তু আমার এই যে দুটি কলম একটা নির্দিষ্ট দূরত্বে আছে, এই মার্কার দুটি, কিন্তু এদের মধ্যে আমরা অনুভব করতে পারতেছি না। কিন্তু পৃথিবী, ওই যে বললাম গ্রহ নক্ষত্রের ক্ষেত্রে এটি সাধারণত কী হয়? তাহলে এটি অনুভবযোগ্য হতে হলে একটা গ্রহ নক্ষত্রের সাথেই হওয়াটাই বাঞ্ছনীয়। এবার আসি এটার আরও একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সেটা হলো কি? একটি সারহীন এবং বরহীন গ্রাভিটন নামক কণার বিনিময়ে, গ্রাভিটন নামক কণার বিনিময়ে, গ্রাভিটন নামক কণার বিনিময়ে কোন বলের সৃষ্টি হয়? মহাকর্ষ বলের সৃষ্টি হয়। তাহলে মহাকর্ষ বল কোন কণার বিনিময়ে? গ্রাভিটন নামক কণার বিনিময়ে মহাকর্ষ বল সৃষ্টি হয়। এবার তাড়িৎ চৌম্বক বল, দুটি সার্জিত কণা স্থির থাকুক গতিশীল থাকুক, তাদের মধ্যে যে বল সেটা হলো তাড়িৎ বল। আবার আমরা বলি চৌম্বক বল। তার মানে যখন চৌম্বকের দুটি মেরু কাছাকাছি অথবা দূরে যেভাবেই থাক না কেন, তাদের মধ্যে একটা বল, সেটা হলো কি? চৌম্বক বল। তা আবার খেয়াল করে দেখো তো, একটা কণা যখন, যেমন ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন ঘুরতে থাকে, তখন ওই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরার সময় সেখানে দুটোটা বলই উৎপন্ন হয়, তাড়িৎ বলও চৌম্বক বলও। তার মানে আমি বলতে চাচ্ছি যে যখন একটি সার্জিত কণা গতিতে থাকে, তখন ওই অবস্থায় সেখানে তড়িৎ বল এবং চৌম্বক বল উভয়ই কী হয়? সৃষ্টি হয়। ফলে আমরা বলতে পারি তাড়িৎ বল এবং চৌম্বক বল আসলে পৃথক দুটি বল, কিন্তু এই দুটো বল মূলত একই সত্তা, একই। প্রফেসর আব্দুস সালাম সেটা কী করছিলেন? প্রমাণ করছিলেন, তাড়িৎ বল এবং চৌম্বক বল। ফলে তিনি এর উপর ভিত্তি করে নোবেল পুরস্কারও পেয়েছিলেন। তাই আমরা তাড়িৎ বল এবং চৌম্বক বল একসাথে বলি কি? তাড়িৎ চৌম্বক বল। এই তাড়িৎ চৌম্বক বল হলো পদার্থের গঠনের জন্য এই বলটা দায়ী, নিউক্লিয়াস গঠনের জন্য তাড়িৎ বল দায়ী। তার মানে ঘর্ষণের সময় যখন আমরা হাতে হাতে ঘষা দিই, এখানেও কি সৃষ্টি হয়? তাড়িৎ চৌম্বক বল কি হতে পারে? সৃষ্টি হতে পারে। তাহলে আমরা বলি এরকম যে পদার্থের গঠনের জন্য দায়ী হলো কি? তাড়িৎ চৌম্বক বল। এক্ষেত্রে আমরা বলতে পারি পৃথিবীর ম্যাক্সিমাম বল, যে আমরা 4 ধরনের মৌলিক বল বললাম, মহাকর্ষ বল, তাড়িৎ চৌম্বক বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, তার মধ্যে ম্যাক্সিমাম বল হলো যেমন রাসায়নিক বিক্রিয়া। এই রাসায়নিক বিক্রিয়াও ঘটে কোন ক্রিয়ায়? তাড়িৎ চৌম্বক বলের ক্রিয়ায়। ফলে আমরা বলি পৃথিবীর ম্যাক্সিমাম বল হলো কোন প্রকৃতির বল? তাড়িৎ চৌম্বক বল। এই তাড়িৎ চৌম্বক বল একটি কণার বিনিময়ে সৃষ্টি হয়। সেই কণাটার নাম হলো কি? সেই কণার নাম হলো ফোটন। তাহলে তাড়িৎ চৌম্বক বল কোন কণার বিনিময়ে সৃষ্টি হয়? ফোটন নামক কণার বিনিময়ে সৃষ্টি হয়। এই তাড়িৎ চৌম্বক বল আকর্ষণধর্মী না বিকর্ষণধর্মী? মহাকর্ষ বল কী ছিল? আকর্ষণধর্মী। তাড়িৎ চৌম্বক বল আকর্ষণধর্মীও হতে পারে, বিকর্ষণধর্মীও হতে পারে। তাহলে তাড়িৎ চৌম্বক বল কয় ধরনের হতে পারে? 2 ধরনের। কি কি? আকর্ষণধর্মীয়, বিকর্ষণধর্মীয়। এবার এই তাড়িৎ চৌম্বক বলের পাল্লাটা কি? পাল্লা হলো অসীম। পাল্লা
অসীম, এটাও একটা অবজেক্টিভ। ঠিক আছে, তাহলে কি কি বলের পাল্লা অসীম? দুইটা বলের পাল্লা অসীম, একটা হলো মহাকর্ষ বল আর একটা হলো তাড়িৎচুম্বক বল। মনে রাখবা তোমরা, মহাকর্ষ বল এবং তাড়িৎচুম্বক বল পাল্লা অসীম। তবে ডিফারেন্সটা হলো কি? আমি ডিফারেন্সটা আগেই বলেছি, মহাকর্ষ বল শক্তিশালী না তাড়িৎচুম্বক বল শক্তিশালী? নিশ্চয় তাড়িৎচুম্বক বল মহাকর্ষ বলের চেয়ে শক্তিশালী। আর তাড়িৎচুম্বক বল সৃষ্টি হয় কার কারণে? ফোটন নামক কণার বিনিময়ে। আর মহাকর্ষ বল গ্রাভিটন নামক কণার বিনিময়ে। তাড়িৎচুম্বক বল ছিল আকর্ষণধর্মীয়, বিকর্ষণধর্মীয়। আর মহাকর্ষ বল কি বলছি? শুধু আকর্ষণধর্মী বল। এবার আসি দুর্বল নিউক্লিয় বলটা কি। কোনো সময় আমরা দেখতে পাই যে নিউক্লিয়াস ভেঙে বিটা ক্ষয় হয়, তার মানে বিটা কণার সৃষ্টি হয়। এই নিউক্লিয়াস ভাঙ্গনের জন্য এক প্রকারের বল দায়ী। যে বলের কারণে নিউক্লিয়াস ভেঙে যায় ওই বলটাকে আমরা নাম দিই কি? দুর্বল নিউক্লিয় বল। তাহলে কোন বলের ক্রিয়ায় নিউক্লিয়ার ভাঙ্গনের সৃষ্টি হয় যদি অবজেক্টিভ আসে, তাহলে এক না আনসারটা কী হবে? দুর্বল নিউক্লিয় বলের ক্রিয়ায় নিউক্লিয়াস ভাঙে, তার মানে ভেঙে কি সৃষ্টি হয়? বিটা কণার সৃষ্টি হয়। এরপরে কি হয় আরও ঘটনা আছে, সেগুলো এখানে আলোচনা করতেছি না আমি। এবার আসি এই দুর্বল নিউক্লিয় বল তার পাল্লা কত? সেটা কি আকর্ষণধর্মী না বিকর্ষণধর্মী? খেয়াল করে দেখতে পারো, এটি ভেঙে ফেলতেছে। এবার তার পাল্লা কত? দুর্বল নিউক্লিয় বলের পাল্লা সাধারণত 10⁻⁻15 মিটার থেকে কোনো বইতে আবার লেখা থাকতে পারে 10⁻16 মিটার। তাহলে কত থেকে কত হয়? 10⁻15 মিটার। আসলে 10⁻15 মিটার কেন বলতেছি? কারণ একটা নিউক্লিয়াসের ব্যাসার্ধ হচ্ছে 10⁻15 মিটার। ওকে, এবার আসি এটি কোন কণার বিনিময়ে সৃষ্টি হয়? এটি বোসন নামক কণার বিনিময়ে কি হয়? সৃষ্টি হয়। তাহলে দুর্বল নিউক্লিয় বল কোন কণার বিনিময়ে সৃষ্টি হয়? বোসন নামক কণার বিনিময়ে দুর্বল নিউক্লিয় বলের সৃষ্টি হয়। এবার আসি সবল নিউক্লিয় বল। পৃথিবীতে যত মৌলিক বল আছে তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী হলো সবল নিউক্লিয় বল। এই সবল নিউক্লিয় বল আছে বলেই পরমাণুতে প্রোটনসমূহ একত্রে আবদ্ধ থেকে নিউক্লিয়াস গঠন করতেছে। তোমরা নিজেরা একটু চিন্তা করে দেখো, আমরা সাধারণত বলি সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে আমাদের পরমাণু যদি বলি, এটা একটা যদি পরমাণু বলি, পরমাণুর যদি নিউক্লিয়াস বলি, এই নিউক্লিয়াসে কী থাকে? প্রোটন থাকে, নিউট্রন থাকে। এবারে প্রোটন ধনাত্মক চার্জধর্মী, নিউট্রন নিউট্রাল, তার মানে তার কোনো কি নাই? চার্জ নাই। তাহলে প্রোটন, সাপোজ আমি যদি বলি সোডিয়াম পরমাণুতে কয়টি প্রোটন থাকে? 11টা প্রোটন থাকে। তাহলে 11টা প্রোটন যদি পরস্পরকে বিকর্ষণ করে, যেহেতু সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, ফলে এই বিকর্ষণ বল অনেক বড় হবে। ফলে প্রোটনগুলো নিউক্লিয়াস থেকে ছিটকে যাবে বিকর্ষণের ক্রিয়ায়। কিন্তু ওই সবল নিউক্লিয় বল পরমাণুর নিউক্লিয়াসকে কী করে রাখে? নিউক্লিয়াসকে ধরে রাখে। তার মানে নিউক্লিয়াস গঠনের জন্য, নিউক্লিয়াসকে সৃষ্টি করার জন্য কোন বল দায়ী? তাহলে সবল নিউক্লিয় বল। এই সবল নিউক্লিয় বল কার মধ্যে? এটি প্রোটন নিউট্রন এর মধ্যে হতে পারে। আমরা এই সবল নিউক্লিয় বল কোন কণার বিনিময়ে সৃষ্টি হয়? সবল নিউক্লিয় বল সৃষ্টি হয় মেসন নামক কণার বিনিময়ে। কোন কণা বললাম? মেসন নামক কণার বিনিময়ে সবল নিউক্লিয় বলের সৃষ্টি হয়। এই সবল নিউক্লিয় বলের পাল্লা কত? পরমাণুর নিউক্লিয়াসের ব্যাসার্ধের সমান, তার মানে 10⁻15 মিটার।
ওকে, তাহলে নিউক্লিয়াসের গঠনের জন্য দায়ী বলের নাম কি? সবল নিউক্লিয় বল। কোন কণার বিনিময়ে সবল নিউক্লিয় বল সৃষ্টি হয়? মেসন কণার বিনিময়ে। প্রকৃতিতে সবচেয়ে শক্তিশালী বল কি বল? সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বলের পাল্লা কত? 10⁻⁻15 মিটার। সবল নিউক্লিয় বল কিধর্মী বল? আকর্ষণধর্মী বল। কিধর্মী বল বললাম? আকর্ষণধর্মী বল। ওকে, আমরা তাহলে বিভিন্ন মৌলিক বল সম্পর্কে আলোচনা করলাম। এবারে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বস্তুর বর নিয়ে আমি একটু আলোচনা করতে চাই। বর কি? বর হলো বস্তুর মধ্যে পদার্থের মোট পরিমাণ। বর কি? বস্তুর মধ্যে পদার্থের মোট পরিমাণকে বলা হয় কি? বর। এই বরের কারণে কিসের সৃষ্টি হয় বলছি? জড়তা। বরের কারণে জড়তার সৃষ্টি হয়। ওকে, এবার বিজ্ঞানী নিউটন বস্তুর বর, গতি, ত্বরণ, বল ইত্যাদি নিয়ে একটা কি সৃষ্টি করছে বলো? কতগুলো নিয়ম তথা সূত্র তিনি দিলেন। সেই সূত্রগুলোকে আমরা কি বলি? নিউটনের গতিসূত্র। সেই গতিসূত্রের আলোচনার করতে যদি যাই তাহলে প্রথমেই আমরা বলি প্রথম সূত্র। প্রথম সূত্র কি? প্রথম সূত্র হলো স্থির বস্তু স্থির অবস্থায় থাকে অথবা গতিশীল বস্তু গতিশীল অবস্থায় থাকবে বাহ্যিক কোনো বল যদি এর গতিকে ব্যাহত না করে। তার মানে বাহ্যিক কোনো বলের ক্রিয়ায় যদি বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটাতে না চায় তাহলে স্থির বস্তু স্থির অবস্থায় থাকবে, গতিশীল বস্তু সমবেগে সরল পথে চলতে থাকে। এটা হলো কি? গতির প্রথম সূত্র। তাহলে গতির প্রথম সূত্র থেকে আমরা জানতে পারি বস্তুর উপর বল, তার মানে বলের ধারণা পাবো। আর ধারণা পাবো আমরা জড়তা নিয়ে। তাহলে তোমাদিগকে অবজেক্টিভ আসতে পারে গতির প্রথম সূত্র থেকে কি কি বিষয়ে ধারণা পাওয়া যায়। তাহলে কি? 1 নম্বর কি? বলের ধারণা। 2 নম্বর কি? জড়তা। তাহলে জড়তা এবং বল কোথায় থেকে আমরা পাই? গতির প্রথম সূত্র থেকে জড়তা এবং বল সম্পর্কে আমরা কি পাবো? ধারণা পাবো। ক্লিয়ার? এবার গতির দ্বিতীয় সূত্র আমরা কি বলি? কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। তাহলে এবার লক্ষ্য করে দেখো তো, একটা শব্দ পেয়েছি, সেটা হলো কি? ভরবেগ। সে ভরবেগ নিয়ে আমি আলোচনা করার আগে আমি তোমাদিগকে তৃতীয় সূত্রটাও বলে দিই। তোমরাও জানো প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। সেটা হলো কি সূত্র? তৃতীয় সূত্র। তাহলে তৃতীয় সূত্র কি? প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এবার আমি আলোচনা করব তোমাদের ভরবেগ নিয়ে। ভরবেগ কি? সবাই লিখে রাখো। বস্তুর বর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। বস্তুর বর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে। ভরবেগ P সমান mv। তার মানে ভরবেগকে আমরা কি দ্বারা লিখব? P দ্বারা লিখব। তাহলে ভরবেগ P সমান mv। তার অর্থটা কি? বর ও বেগের গুণফল। তাহলে এককটা কি দাঁড়াচ্ছে? একক ভরবেগের একক কি দাঁড়াচ্ছে তাহলে? কেজি মিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগের একক কি? কেজি মিটার পার সেকেন্ড হলো ভরবেগের একক। এবার যদি তার মাত্রা বের করতে চাই তাহলে মাত্রা কি হবে? মাত্রা, তাহলে মাত্রা হচ্ছে কি? বরের মাত্রা m, বেগের মাত্রা l, T−1। তাহলে মাত্রা, ভরবেগের মাত্রা। ঠিক আছে, এখন আমরা ভরবেগের এই যে P সমান mv, P মানে ভরবেগ, m মানে বস্তুর ভর, b মানে বেগ। এখন এখান থেকে আমি কিছু লেখচিত্র তোমাদিগকে দেখাই। সাপোজ b ধ্রুবক, b যদি ধ্রুবক হয় তাহলে ভরবেগ কার সমানুপাতিক? 1 নাম্বার কি হয়?
যদি লিখি ফি সমানুপাতিক এম, কখন? যদি বি স্থির, বি যদি কি থাকে? স্থির থাকে, বি স্থির। তাহলে লেখচিত্রের মাধ্যমে আমরা কিভাবে দেখাতে পারি এটাকে? লেখচিত্র যদি দেখাই তাহলে দেখো বি এ বরাবর ফি যদি দিই তাহলে কি বাড়লে কি বাড়ে বলেন? বেগ বাড়লে ভরবেগ বাড়ে, বেগ বাড়লে কি বাড়ে? ভরবেগ বাড়ে। 2 নম্বরে যদি আমি বলি যে এই সমীকরণে এম যদি স্থির থাকে তাহলে ফি সমানুপাতিক কি হবে বলেন? ও এখানে আমরা ফি সমানুপাতিক এম দিয়েছি, তাহলে এটা এম দিই। ওকে, এম। এবার আসি ফি সমানুপাতিক কি? বি। এখানে কি স্থির বলেন? এখানে এম স্থির। এম যদি স্থির থাকে তাহলে লেখচিত্রটা কি দাঁড়াচ্ছে? লেখচিত্র এ বরাবর বি, এ বরাবর ফি, তাও সরল রেখা। আবার যদি তুমি চিন্তা করে দেখো যদি ফি স্থির হয়, যদি কি স্থির হয়? ফি স্থির হয়, তাহলে 3 নাম্বার আমরা কি বলতে পারি? এম সমানুপাতিক 1/b। এম সমানুপাতিক কি? 1/b। তাহলে এখান থেকে খেয়াল করে দেখো তো যে আমি বলেছিলাম বস্তুর জড়তা হচ্ছে বস্তুর ভর। এবার যে বস্তুর যত বেশি বাড়ি তার গতি কম। খেয়াল করে দেখো, তাহলে এবার খেয়াল করে দেখো তো বেগ যদি বেশি হয় তাহলে ভর কী হবে? কম। তার মানে বেগ বাড়লে বেগ কখন বাড়বে? তাহলে এই জন্য এখান থেকে আমরা যদি লিখি যে এভাবে যদি দিই তাহলে এটা কি সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক বলেন? এটা কি? ব্যস্তানুপাতিক। তাহলে তোমাদিগকে অবজেক্টিভ দিতে পারে এখানে কি স্থির? ভরবেগ স্থির। ওকে, তাহলে আমি 3টা লেখচিত্র তোমাদিগকে দেখাই দিলাম। সবাই এই লেখচিত্রগুলো পরীক্ষাতে আসে, তাই এগুলা একটু শিখবা। এবার আমাদের যেটি আলোচ্য বিষয় সেটা হলো কি? নিউটনের গতির দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রে আলোচনার করতে গিয়ে আমি কি বলছিলাম? বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের কি সমানুপাতিক। প্রযুক্ত বলের যদি সমানুপাতিক হয় তার মানে ভরবেগ এবং বল, ভরবেগ এবং বল পরস্পর কি সমানুপাতিক। ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। ঠিক আছে, এখন এটাকে যদি আমি গাণিতিকভাবে লিখি, গাণিতিকভাবে যদি লিখি তাহলে কিভাবে লিখব? ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তার মানে কি? ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের কি সমানুপাতিক। এই দেখো ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের কি সমানুপাতিক। এখন ডিপি বাই এই যে ফি, ফি মানে কি বলছি? ডি ডিটি এম বি সমানুপাতিক কি? এফ। এবার এম হলো নিউটনিয়ান বলবিদ্যায় বস্তুর ভর একটি কি রাশি? ধ্রুব রাশি। এটাকে যদি ধ্রুব রাশি হয় তাহলে আমরা এম ইন্টু ডিবি ডিটি সমানুপাতিক কি? এফ। তাহলে বেগের পরিবর্তনের হারকে আমরা আবার কি বলি? ত্বরণ। তাহলে এম এ সমানুপাতিক এফ। এখান থেকে আমরা বলতে পারি এম এ সমান কি? কে এফ। এই যে কে, কে কি? কে হচ্ছে একটি সমানুপাতিক ধ্রুবক। এই সমানুপাতিক ধ্রুবক কে এর মান কার কার উপর নির্ভর করে? একক বলের উপর নির্ভর করে। একক বল, প্রশ্ন হলো একক বল কি? একক বল হচ্ছে সেই বল যা একক বলের বস্তুর উপর ক্রিয়া করে একক ত্বরণের কি করতে পারে? সৃষ্টি করতে পারে। তার মানে একক বল হচ্ছে সেই বল যা একক বলের বস্তুর উপর ক্রিয়া করে একক ত্বরণের কি করতে পারে? সৃষ্টি করতে পারে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যদি এম ইকুয়াল টু 1 কেজি, এ ইকুয়াল টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এফ ইকুয়াল টু 1 নিউটন হয় তবে কে সমান কত হয় বলেন? 1। তবে কে সমান কত হয়? 1। তাহলে কে ইকুয়াল টু যদি 1 হয় তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? কে ইকুয়াল টু যদি 1 হয় এম এ সমান এফ, সুতরাং
এফ সমান কি এম এ, এফ সমান কি লিখলাম এম এ। তাহলে তোমরা ক্লাস 9-10-এও পড়ে আসছো। এই যে এখান থেকে খেয়াল করে দেখো তো, বস্তুর বর, ত্বরণ এবং বলের মধ্যে একটা সম্পর্ক। এখান থেকে আমরা তাহলে নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে কিসের সংজ্ঞা দেওয়া যায়? বলের একক। তাহলে প্রথম সূত্র থেকে আমরা বলছিলাম বলের ধারণা, আর দ্বিতীয় সূত্র থেকে আমরা তাহলে কি পাচ্ছি? বলের পরিমাপ করতে পারি। এই যে এফ সমান এম এ, তার মানে বলটা পরিমাপ করতে পারি। আর পারি কি? আমরা বলের এককের কি দিতে পারি? সংজ্ঞা দিতে পারি। তাহলে প্রশ্ন আসে যে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কি কি পাওয়া যায়? বলের পরিমাপ জানতে পারি, আর কি জানতে পারি? বলের এককের সংজ্ঞা, বলের একক সম্পর্কে জানা যায়। এবার খেয়াল করে দেখো তো, একটা বস্তুর উপর যদি একাধিক বল ক্রিয়া করে, একটি বস্তুর উপর যদি একাধিক বল ক্রিয়া করে, বস্তু একটি একাধিক বল ক্রিয়া করলে বস্তুর গতি কি বিভিন্ন দিকে না একদিকে? নিশ্চয় বস্তুর গতিটা একদিকে হবে। ফলে একটা বস্তুর উপর একাধিক বল যদি ক্রিয়া করে, তাহলে আমরা বলতে পারি সামেশন অফ এফ সমান F1 প্লাস F2 প্লাস ডট 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 ইত্যাদি বল একটা বস্তুর উপর যদি ক্রিয়া করে, একটি ত্বরণের যদি সৃষ্টি করে, তার মানে এ ত্বরণ যদি সৃষ্টি করে, তাহলে আমরা লিখতে পারি সামেশন অফ এফ সমান কত লিখতে পারি? এম এ। তার মানে একটি বস্তুর উপর একাধিক বল যদি ক্রিয়া করে, তখন আমরা সূত্র হলো কি সামেশন অফ এফ সমান কি এম এ। যেমন আমি তোমাদিগকে যদি বলি, একটি বস্তু, মনে করো আম গাছ, এই আমের মৌসুম এখন, আম গাছ থেকে একটি আম পড়ে যাচ্ছে। এবার আমটা মুক্তভাবে পড়ে, কিন্তু লক্ষ্য করে দেখো তো বায়ুর বাধা আছে কিনা? বায়ুর বাধা আছে কিন্তু। তাহলে বায়ুর বাধা যদি থাকে, তাহলে খেয়াল করে দেখো তো অভিকর্ষ বল আমটাকে টানতেছে নিচের দিকে, বায়ুর বাধা তার গতিকে ব্যাহত করতেছে। আম কিন্তু একটা। তাহলে এবার বলো তো আমটার উপর কয়টা বল ক্রিয়াশীল? একটা বায়ুর বাধা, আর একটা হলো অভিকর্ষ বল। তাই এম হলো একটি, ত্বরণও একটি। ঠিক আছে? তাহলে সামেশন অফ এফের ভিতর তাহলে কয়টা বল লুকায়িত? দুইটা বল লুকায়িত। আমি আগামী ক্লাসে তোমাদের এই সামেশন অফ এফ সমান এম এ এই সূত্র দিয়া কিছু অঙ্ক করাব, আর এই গতিসূত্রের উপর ভিত্তি করে আরও কিছু অঙ্ক করাইয়া নিউটনের তৃতীয় সূত্র ব্যাখ্যা করে আমরা নতুন টপিকস পড়ানো শুরু করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, ঘরে থাকবা। আল্লাহ হাফিজ।